স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। বর্তমান পরিস্থিতিতে সব অরাজকতা ঠেকিয়ে শৃঙ্খলা ধরে রাখার আহ্বান সমন্বয়কদের। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা। শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরছে চাঞ্চল্য। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব অনুযায়ী দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে হাসি মুখে ফেরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। খণ্ডকালীন এই সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আগেই প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। জানিয়ে দেওয়া হয়েছে ১৫ সদস্যের তালিকাও। সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা ২৪ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১৩ সমন্বয়ক, ছিলেন ২ শিক্ষকও। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের বৈধতা আর সময়সীমার বিষয়টি। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। বর্তমান পরিস্থিতিতে সব ধরনের অরাজকতা ঠেকিয়ে শৃঙ্খলা ধরে রাখতে দেশের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সমন্বয়করা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও। সমাবেশ ঘিরে রাত থেকেই প্রস্তুতি শুরু হয়েছে নয়াপল্টনে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে উপস্থিত হতে থাকেন। তারা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো নয়াপল্টন এলাকা। সমাবেশে যোগ দিয়েছেন দীর্ঘদিন কারাগারে বন্দী থাকা নেতাকর্মীরা। দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এ সম্পর্কে আরও জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনায়া তানভীর। তানভীর, সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সমাবেশ স্থলটি কিন্তু এরই মধ্যে বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার ডান পাশে এদিকে ফোগরাপুল পর্যন্ত নেতাকর্মীদের বিস্তৃতি ছড়িয়ে গেছে এবং আমার হাতের বাম পাশে ইতিমধ্যে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। মঞ্চের ঠিক সামনে নেতাকর্মীরা বসে রয়েছেন এবং মঞ্চে কিন্তু নেতারা এরই মধ্যে তারা এসে গিয়েছেন। এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ওনাকে দেখতে পাচ্ছি। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে মহানগরীর নেতা, বিভিন্ন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এরই মধ্যে মঞ্চে এসে তারা অবস্থান নিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই বিএনপির
এহসান আলমগীর স্থায়ী কমিটির সদস্যরা তারা মঞ্চে এসে অবস্থান নেবেন। দুপুর 2টায় এই জনসভাটি শুরু হবার কথা ছিল, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মঞ্চ থেকে বারবার এই নেতা কর্মীদের শান্ত থাকার, শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হচ্ছে, কারণ এই জনসভাটি বিএনপি নেতা কর্মীদের জন্য আজকে। ধন্যবাদ তানভীর। নয়াপল্টন থেকে বিএনপির কর্মসূচি সম্পর্কে জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। সড়কের শৃঙ্খলা আনতে রাজধানীর সব সিগন্যাল পয়েন্টে আনসার বাহিনীর সঙ্গে কাজ করছে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে গিয়ে দেখা গেছে এমন চিত্র। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, যতদিন পর্যন্ত না নতুন সরকার দায়িত্ব নিচ্ছে ততদিন পর্যন্ত মাঠে থেকে বিভিন্ন অব্যবস্থাপনায় সহায়তা করবে তারা। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি সড়কে চলাচলকারীরা। তারা বলছে, আগে যেসব অব্যবস্থাপনা ছিল সেগুলো দূর হয়ে এখন সড়কে শৃঙ্খলভাবে চলাচল করা যাচ্ছে। রাজধানীর রাস্তাঘাটের অবস্থা শাহবাগ থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। ওবায়দুল, সড়কের অবস্থা কেমন দেখছেন? সুমাইয়া, এর আগের খবরেও আমি আপনাকে জানিয়েছিলাম যে রাজধানীর প্রতিটি সিগন্যাল পয়েন্টে কিন্তু আনসার বাহিনীর সঙ্গে শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন এবং প্রত্যেকটি সিগন্যাল পয়েন্টের পাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছের যে সিগন্যাল পয়েন্ট সেখানে কিন্তু দাঁড়িয়ে আনসার বাহিনীকে সহায়তা করছে এবং তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা সকাল থেকে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্নে তারা পালন করতে পারে সেদিকে তারা তাদেরকে সহায়তা করছে। এখন আমি রয়েছি শাহবাগে যে সিগন্যাল পয়েন্ট রয়েছে সেখানে আমি সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে আনসার বাহিনী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে শিক্ষার্থীরা একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং এখানে আমি দেখতে পেয়েছি এর আগে যে বিষয়টি খেয়াল করেছি যে অন্য সময়ে বিভিন্ন গণপরিবহন যেখানে যত্রতত্র যাত্রী ওঠানামা করতো, আজ কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টি একদমই অনুপস্থিত। বিভিন্ন গণপরিবহন যেগুলো আজকে খুব অধিক হারে চলাচল করছে সেগুলো কিন্তু নির্দিষ্ট জায়গার বাইরে যাত্রী ওঠানামা করতে পারছে না একদমই। সেক্ষেত্রে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সেগুলোকে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিচ্ছে যেখান থেকে যাত্রী ওঠানামা করবে। মোটামুটি বলা চলে যে একটি ব্যবস্থাপনার মধ্যে কিন্তু চলে এসেছে ট্রাফিক ব্যবস্থাপনা এবং যারা সাধারণ মানুষ কিংবা যারা পথচারী চালক রয়েছেন তারাও কিন্তু এই ব্যবস্থাটিকে তারা স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের হাতে আসলে ট্রাফিক ব্যবস্থা আগের তুলনায় এখন অনেকটাই নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারছেন। মোট কথা বলা চলে সবাই আসলে এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন। আর শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতদিন পর্যন্ত না নতুন সরকার দায়িত্ব নিচ্ছে ততদিন পর্যন্ত তারা আনসার বাহিনীকে সহায়তা করতে এইসব ট্রাফিক ব্যবস্থাপনায় তারা সহযোগিতা করবেন। সুমাইয়া, ধন্যবাদ ওবায়দুল। রাজধানীর রাস্তাঘাটের অবস্থা জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। গেল কয়েকদিনের চেয়ে দেশের বিভিন্ন জেলায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। গাজীপুর ও নরসিংদী সহ বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কে আন্তজেলা বাস, মিনিবাস ও দূরপাল্লার বাস চলাচল করছে। গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খুলে দেওয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তায় কাজ করছেন নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এছাড়া গেল কয়েকদিনের চেয়ে দোকানপাট ও কাঁচাবাজার সহ বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি বেড়েছে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি কিছুটা কম। আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। রয়েছে সেনাবাহিনীর টহল। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। স্কুল খুলেছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় উঠতে শুরু করেছে শিক্ষার্থীরা। ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলোয় স্বাভাবিক কার্যক্রম চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় শিক্ষার্থীরা উঠতে শুরু করেছে। ছাত্রত্ব শেষ হওয়ার পরও এতদিন অবৈধভাবে যেসব রুম দখল করে রাখা হয়েছিল সেগুলোই উঠেছে বৈধ ছাত্ররা। ছাত্ররা চাইছে গণরুম প্রথা বাদ দিয়ে প্রথম থেকেই যেন রুম পায় তারা। কয়েক সপ্তাহ পর স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। অভিভাবকরা বলছেন শঙ্কা থাকলেও পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে স্কুলে পাঠিয়েছেন সন্তানকে। এদিকে ব্যাংকিং খাত পুরোদমে কার্যক্রম শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন হল এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। খোলার পরের অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন?
কিছুক্ষণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম, সেখানে হচ্ছে বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি। পুরো একটা হচ্ছে যে হলগুলোতে হচ্ছে এতদিন বন্ধ ছিল, ছাত্ররা আসা শুরু করেছে এবং কিছু কিছু যেসব রুমগুলোতে এতদিন দখলকারীরা দখল করে রেখেছিল সেসব রুমগুলোতে সাধারণ ছাত্ররা এসে সেই সব রুমের তালা ভেঙে আগে যারা বাসিন্দা ছিল তাদের জিনিসপত্র বের করে দিয়ে তারা এখন নিজেরা উঠছে এবং ছাত্ররা বলছে যে যারা প্রকৃত ছাত্র এবং তাদেরকেই যেন এখনগুলো রুমগুলো বরাদ্দ দেওয়া হয় এবং হলগুলোর প্রবেশটা যারা তাদেরকে আছে তারা এই দাবিগুলো নিয়ে যাচ্ছে এবং হলের যারা পুরাতন শিক্ষার্থী অর্থাৎ যারা এখন মাস্টার্স পর্যায়ে আছে তারা এই মুহূর্তে সব বিষয়গুলো সমন্বয় করছেন প্রভোস্ট এবং ছাত্রদের মধ্যে এবং সবার সঙ্গে একসঙ্গে বসে ঠিক করার চেষ্টা করছেন যে পরবর্তী করণীয়। আর এটা ছাড়া বাইরে যেটা দেখেছি যে গত কয়েকদিনের আন্দোলনে যেসব রাস্তাঘাটে যেসব ময়লা জমেছিল, নোংরা জমেছিল, সেগুলো কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই পরিষ্কার করে নিচ্ছেন, নিজেরা ব্যাগে ভরে এক জায়গায় গিয়ে রাখছেন। ছাত্ররা মিছিল করছেন যে এই হলগুলোতে এই ক্যাম্পাসে যেন আর কোনো অপরাজনীতির শিকার হতে না হয়। এটা ছাড়া এরপরে আমরা গিয়েছিলাম স্কুলে, সেখানে দেখেছি স্কুলে খুলেছে, উপস্থিতিতে একটু কম কিন্তু ছোট বড় সবাই কিন্তু এসেছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটা জানলাম তাদের মধ্যে আতঙ্ক আছে, কিন্তু তারপরেও বাচ্চারা এতদিন ঘরের মধ্যে ছিল, একটা আতঙ্কের মধ্যে ছিল, সেই আতঙ্ক কাটাতে স্কুলে বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য, খেলার জন্য তারা বাচ্চাদেরকে নিয়ে এসেছে। এটা আর ব্যাংকিং খাতে ঘুরে গুলশান এলাকায় ঘুরে দেখলাম যে এখানে ব্যাংকিং কার্যক্রম মোটামুটি চলছে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ নিয়াজ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এদিকে দেশের বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে আজ। গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে হলগুলো খুলেছে। শিক্ষার্থীদের অনেকেই এরই মধ্যে হলে প্রবেশ করেছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও গতরাত থেকে বিভিন্ন হলে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম চালু হলেও পাঠদান বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে আগামী রবিবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। হলগুলো খোলা হয়েছে গতকাল থেকেই। পুলিশ নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক, সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ কোনো কর্মবিরতিতে নাই, দ্রুতই তারা নিজেদের কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহেল বাকি। দুপুরে পল্টনে সংগঠনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এখনও দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণভাবে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবে ম্লান না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সকল পুলিশ সদস্যদেরকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। 2020 সালের 8 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। 1989 সালের 28 অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন AM আমিন উদ্দিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিন উদ্দিন 2 মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ ৬ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ব্যাংকটির নির্বাহী পরিচালক ১ এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন তারা। জানা গেছে, চাকরি ক্ষেত্রে নানা অসন্তোষের অভিযোগ এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর সহ শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন একদল কর্মকর্তা-কর্মচারী। এ সময় ৪ ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানেরও পদত্যাগের দাবি জানানো হয়। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। শিল্প কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় রপ্তানি খাত নিয়ে শঙ্কা জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এমন অবস্থায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছেন তারা। সকালে রাজধানীর বনানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, যে কোনো মূল্যে রপ্তানি খাতকে নিরাপত্তা দিতে হবে। কারখানা ধ্বংস করে দেশ সামনে যেতে পারবে না। তৈরি পোশাক খাতের জুলাই মাসের বেতন 15ই আগস্টের আগে পরিশোধ করা সম্ভব হবে না বলেও জানান ব্যবসায়ীরা। এমনকি অনেক কারখানা আদৌ বেতন দিতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা আছে তাদের। ব্যবসায়ীরা বলেন, অর্থনীতি ধ্বংস হলে ছাত্র জনতার রক্তে অর্জিত মুক্তি মলিন হয়ে যাবে। এমন অবস্থায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে সেনাপ্রধানকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বড় কনসার্নটা হচ্ছে যে আমাদের কর্মী যারা তারা নিরাপদ আছে কিনা। দিস ইজ দেয়ার ফার্স্ট কোশ্চেন। আমরা সবাই নিরাপদ আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিগুলো সঠিক অবস্থা আছে কিনা এবং আমাদের যে এক্সপোর্টের যে কমিটমেন্টটা আছে সেটা আমরা ঠিকমতো এটা রাখতে পারবো কিনা। যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কীভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটাকে কিন্তু মানে বললে যাওয়া না। এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনও আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। গত কয়েকদিনের সহিংসতায় নিত্যপণ্যের দাম গতকাল পর্যন্ত বাড়তি থাকলেও আজ অনেকাংশে কমে গেছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম কমেছে ডজনে 10 টাকা, মুরগির দামও কমেছে। সবচেয়ে বেশি কমেছে মাছের দাম। ইলিশের দাম কেজিতে কমেছে 200 থেকে 300 টাকা। সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা করে। এদিকে দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক দুপুরে যান কারওয়ান বাজার তদারকি কার্যক্রমে। বলেন, এখন আমদানির কোনো ঝামেলা নেই। গত বেশ কিছুদিনের টালমাটাল পরিস্থিতির পাশাপাশি বিদেশিদের আস্থার সংকটে শঙ্কায় তৈরি পোশাক শিল্প খাত। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। প্রায় বিরামহীন খাটুনির পর এই সেলাই শিল্পীদের তৈরি করা বেশিরভাগ পণ্যের গন্তব্য ইউরোপ, আমেরিকা। এসব দেশে সামনের সামার সিজন বা জানুয়ারি-মার্চ মাসের জন্য পোশাকের বড় ক্রয়াদেশ আসার সময় এখন। কিন্তু এ সময়ে দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এ খাতে। কমেছে বিদেশি ক্রেতাদের পোশাকের কার্যাদেশ। এতে শঙ্কায় রপ্তানিকারকরা। আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। আপনারা জানেন আমাদের বিজনেসটা কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে চলে। এখন নির্দিষ্ট টাইমে যদি আমরা প্রোডাকশন করে যদি আমরা গুডসটা যদি বাইরের কাছে হ্যান্ডওভার করতে না পারি, তারা যদি সেলে যদি তুলতে না পারে, তাহলে কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো কেউ ইনভেস্ট করে যদি তার লসের দিকে কেউ যাবে না। এটা যদি দীর্ঘায়িত হয়, যে আমরা ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে ওঠার আগে কিন্তু আমরা আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেটা কিনা বর্তমানে আমরা যেটা বহির্বিশ্বে আমাদের যেটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যখন সর্বোচ্চ বিদেশি অর্ডার আসার সময় তখন দেশে চলছে চরম অস্থিরতা। এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি ক্রেতাদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর সরকার ও সরকারের বহুমুখী উদ্যোগ চান তৈরি পোশাক শিল্প মালিকরা। আমরা এই যে বিজনেসটা করি, এটা শুধুমাত্র আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটর না, আমাদের কম্পিটিটর হচ্ছে বহির্বিশ্বে। ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, এরা এবং ইভেন পাকিস্তানও আমাদের কম্পিটিটর। তো এই বাংলাদেশে যদি এরকম আনরেস্ট চলে, তাহলে কিন্তু অবভিয়াসলি অর্ডারগুলো কমে যাবে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে।
সারা দেশের প্রায় 40 লাখ আর চট্টগ্রামে প্রায় 7 লাখ কর্মী কাজ করে তৈরি পোশাক শিল্পে। রাজবুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। বর্তমান পরিস্থিতিতে সব অরাজকতা ঠেকিয়ে শৃঙ্খলা ধরে রাখার আহ্বান সমন্বয়কদের। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরছে চাঞ্চল্য। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।